আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। সন্তানদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তৈরির কাজে হাত দিতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। যে সকল নারী আত্মনির্ভরশীল হতে চান তাদের পাশে থাকবে রাষ্ট্র, বললেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সারা দেশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু, উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী। সারা দেশে 720টি ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। কারিগরি শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিল ইরান, পুরোপুরি অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। এবং মিরপুরের 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে পাকিস্তানের বিপক্ষে 179 রানের লিড বাংলাদেশের। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তৈরির কাজে হাত দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হল স্বনির্ভর, গণতান্ত্রিক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। তারেক রহমান বলেন, পুলিশের উপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করলে একটি দক্ষ, গতিশীল ও পেশাদার পুলিশ প্রশাসন নিশ্চিত করা সম্ভব। পুলিশ হবে জনবান্ধব ও জনগণের আস্থাভাজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের যে কোনো দেশেই একটি সরকারের সাফল্যের জন্য দক্ষ, সাহসী, সৎ ও নিরপেক্ষ পুলিশ প্রশাসনের কোনো বিকল্প নেই। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক, আইনসম্মত এবং জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমান সরকার দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের বিরুদ্ধে আপোষহীন। তিনি বলেন, দুর্নীতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয়ে নয়, যারা অপরাধে লিপ্ত হবে তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করতে হবে। গণতান্ত্রিক, নিরাপদ, মানবিক একটা বাংলাদেশ গড়তে চাই। পুলিশ প্রশাসনে আপনাদের উপর যার যেখানে দায়িত্বভার অর্পিত হয়েছে সেই কাজটি গুরুত্ব সহকারে দয়া করে পালন করবেন, এবং তাহলেই আমি মনে করি ধীরে ধীরে আমরা অবশ্যই একটা দক্ষ, গতিশীল এবং পেশাদার পুলিশ প্রশাসন ধীরে ধীরে গড়ে তুলতে পারবো। বিশ্বের যে কোনো দেশেই একটা সরকারের সাফল্যের জন্য দক্ষ, সাহসী, সৎ, নিরপেক্ষ পুলিশ প্রশাসনের বিকল্প কোনো আছে বলে আমি মনে করি না। এর কোনো বিকল্প নেই। সরকার দুর্নীতি, সন্ত্রাস এবং দুঃশাসনের বিরুদ্ধে আমরা আপোষ করতে চাই না, কম্প্রোমাইজ করতে চাই না। আমরা দুর্নীতি, সন্ত্রাস নিয়ন্ত্রণে অনেক সময় আমরা দেখেছি আপনাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। পলিটিক্যাল পরিচয় বা পলিটিক্যাল আইডেন্টি, ইনফ্লুয়েন্সিয়াল আইডেন্টি, এরকম বিষয় আপনাদেরকে ফেস করতে হয়। আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে আজকের এই অনুষ্ঠানে বলতে চাই যে দুর্নীতি, সন্ত্রাস নিয়ন্ত্রণে ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়। যে বা যারা অপরাধে লিপ্ত হবে তাকে আপনারা অপরাধী হিসেবেই বিবেচনা করুন। বর্তমান সরকার অবশ্যই জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার নিশ্চিত রাখতে চায়, তবে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি কিংবা কোন রকমের নাশকতামূলক কার্যক্রমে লিপ্ত হতে না পারে, এটিও কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। মানুষ হিসেবে বা অভিভাবক হিসেবে আমরা মনে করি যে আমার পরে আমার সন্তানের কি হবে, তার জন্য যদি একটা বাড়ি রেখে যাই, একটা জমি রেখে যাই, একটা অ্যাপার্টমেন্ট রেখে যাই, তাহলে বোধহয় সিকিউর থাকবে, আমার সন্তান সিকিউর থাকবে। আমরা কেন কখনো চিন্তা করি না যে কেন সন্তানের জন্য বাড়ি, জমি, গাড়ি রেখে গেলেই সিকিউর থাকবে, কেন আমরা একটা সিকিউর দেশ তার জন্য তৈরি করে যেতে পারবো না। আমরা যদি সকলে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা আমাদের সন্তানদের জন্য সিকিউর একটা দেশ তৈরির কাজে হাত দিতে পারবো।
আমরা যদি তৈরির কাজে হাত দেই, নিশ্চয়ই আমাদের পরবর্তী যারা আছে তারা, এমনকি আমাদের সন্তানরাও দেশটাকে সিকিউর করতে পারবে। আসুন আমরা সেই সিকিউর দেশটা তৈরি করে আমাদের সন্তানদের জন্য। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদার রহমান বলেছেন, যে সকল নারী আত্মনির্ভরশীল হতে চায় তাদের পাশে থাকবে রাষ্ট্র। তিনি আজ রাজধানীর পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। শারমিন ইসলাম মেধার রিপোর্ট। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত পুনাক বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান জানান, যে সকল নারী আত্মনির্ভরশীল হতে চায় তাদের পাশে থাকবে রাষ্ট্র। প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ নিজের জন্য গড়তে চায়, সেই পথে রাষ্ট্র ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টির পরিবর্তে তা এগিয়ে নেবে। স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান, যেমন প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ডেভেলপমেন্ট ও মার্কেটিং সাপোর্ট প্রদান। ফলে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি ও সন্তানদের শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম করা সম্ভব হবে। বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সহধর্মিণী হাসিনা আহমেদ বলেন, পুনাক নারী শক্তির এক অনন্য কার্যক্রম। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পুনাক পরিবারে নারীদের স্বাবলম্বী করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অনন্য ভূমিকা পালন করে আসছে। পুলিশ পরিবারের নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি, সন্তানদের শিক্ষা সহায়তা কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মকাণ্ড সহ পুনাকের সামাজিক ও মানবিক উদ্যোগ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্ত করেছে নতুন মাত্রা। সংস্কৃতি সচিব কানিজ মাওলা বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এটি একটি স্লোগান নয়, এটি একটি মূল মন্ত্র। এবং এই মূল মন্ত্রকে সামনে রেখে আমি বিশ্বাস করি যে পুলিশ তার হারানো গৌরব ফিরে পাবে এবং তাদের যে ইমেজ নষ্ট হয়েছে সেই ইমেজটা ইতিমধ্যেই সরকার এবং পুলিশ বাহিনীর বিশেষ কার্যক্রমে উত্তরণ হয়েছে এবং আরও ক্রমাগত উন্নতি হবে এবং উত্তরণ হবে। এবং বাংলাদেশ পুলিশ বাহিনী সহ যারা এই বিভিন্ন সার্ভিসে আছেন তারা দেশ এবং মাতৃকার সেবায় আন্তর্জাতিক মানের একটি বাহিনী হিসাবে গড়ে উঠবে। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণে সেরাদের ক্রেস্ট ও স্টল সৌন্দর্য প্রতিযোগীদের মধ্যে সেরাদেরও ক্রেস্ট দেওয়া হয়। বর্ণিল আয়োজনে পুলিশ পরিবারের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় এক মিলন মেলায়। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। রাজধানীর আগারগাঁওয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সারা দেশে 720টি ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। এই কার্যক্রম চলবে আগামী 21শে মে পর্যন্ত। গোলাম মর্তুজার প্রতিবেদন। ঈদুল আজহাকে সামনে রেখে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। রাজধানীর আগারগাঁওয়ে এই ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় মন্ত্রী বলেন, বাজারে সিন্ডিকেটের প্রভাব কমাতে বিশেষ পন্থা অবলম্বন করছে সরকার। আমদানি থেকে খুচরা বাজার পর্যন্ত পুরো সাপ্লাই চেইন এআই প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণে রাখার পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে প্রশ্নহীন পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন ও ডিলারশিপ ব্যবস্থার উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। নতুনভাবে একটি প্রশ্নহীন পদ্ধতিতে উপকারভোগীদের
নির্বাচন করার মাধ্যমে আজকে পর্যন্ত আমরা সেই সংখ্যা ৮০ লাখে এনে পৌঁছেছি। আরও ২০ লাখকে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। টিসিবির তথ্য অনুযায়ী আগামী ২১ মে পর্যন্ত শুক্রবার ছাড়া ১০ দিন সারা দেশে মোট ৭২০টি ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন ভোক্তা পণ্য কিনতে পারবেন। ট্রাক সেলে একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল প্রতি লিটার ১৩০ টাকা দরে, ১ কেজি চিনি ৮০ টাকায় এবং ২ কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় কিনতে পারবেন। টিসিবি বলছে এই কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৮,৮০,০০০ উপকার ভোগীর কাছে প্রায় ১৩,৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। পাশাপাশি মে মাসে প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছেও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান থাকবে। ঈদের আগে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা সংশ্লিষ্টদের। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কারিগরি শিক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। আজ রাজধানীর একটি হোটেলে পাকিস্তান বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন ও এডুকেশনাল এক্সপো ২০২৬-এর উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। এই সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে। এহসানুল হক মিলন বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশ প্রায় একই ধরনের, তাই ভবিষ্যতে দুই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থার এই বিনিময় কার্যক্রম আরও বিস্তৃত হবে। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তার মধ্যে তিনি কারিগরি শিক্ষাকে আরও অধিকতর গুরুত্ব দিচ্ছেন এবং ইতিমধ্যেই আমাদের নির্বাচনী এজেন্ডায় শিক্ষার বিষয়ে ব্যাপক কাজ করার প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে যে আইসিতে গুম নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে আজ মামলার সাক্ষ্য গ্রহণ চলে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলাটির আজ জবানবন্দি দেন গুমের শিকার ব্যবসায়ী নাজিম উদ্দিন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-এ প্রথম দিন যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউশন। অবশিষ্ট যুক্তি উপস্থাপন আগামীকাল। এর আগে ২৩ এপ্রিল শেষ হয় মামলাটির সাক্ষ্য গ্রহণ। এই মামলায় ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ২৫তম আন্তর্জাতিক সম্মেলন চট্টগ্রামে শুরু হয়েছে। সকালে স্থানীয় একটি হোটেলে ৩ দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এই সময় তিনি জাতীয় পর্যায়ে একটি স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন। বলেন, এই ধরনের উদ্যোগ বাণিজ্যিক ও অন্যান্য সমুদ্রগামী জাহাজসমূহের নিরাপদ নেভিগেশন এবং সাগরে চলাচল নিশ্চিতের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে। সেই সাথে সুনীল অর্থনীতি কার্যক্রম ও উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমজাদ হোসেনের প্রতিবেদন। আন্দামান সাগর থেকে এডেন উপসাগর বিস্তৃত এই সমুদ্র অঞ্চলে জাহাজের নিরাপদ চলাচল ও সামুদ্রিক অর্থনীতির বিকাশে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় নর্থ ইন্ডিয়ান ওশেন হাইড্রোগ্রাফিক কমিশন। এবছর কমিশনের ২৫তম সম্মেলনের আসর বসেছে বন্দরনগরী চট্টগ্রামে। অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন সদস্য ও সহযোগী রাষ্ট্র। এছাড়া পর্যবেক্ষক দেশ হিসেবে যোগ দিয়েছে রাশিয়া, মালয়েশিয়া ও সুদান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং হাইড্রোগ্রাফিক সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। Our partnership is not one of dependence but of shared purpose, and the strength of the global hydrographic system rests upon the strength of everyone in this room. Ensuring the safety and efficiency of modern maritime operations through S100 implementation, advancing hydrographic science for the benefit of society,
and strengthening the foundation of the global hydrographic community through robust technical infrastructure and workforce development. সেমিনারে সমুদ্র জরিপ, দূষণ নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, বন্দর উন্নয়ন, জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলা, তথ্য বিনিময় ও প্রশিক্ষণ জোরদারের মতো বিষয়গুলো উঠে আসে। অনুষ্ঠানে সভাপতি আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সদস্য দেশগুলো উপকৃত হবে। আমরা 3 দিনের সম্মেলনে আমাদের হাইড্রোগ্রাফিক যে কার্যক্রমটা গতিশীল করার জন্য এবং কীভাবে আমরা পারস্পরিক সহযোগিতা পেতে পারি, ডেটা শেয়ারিং করতে পারি, নতুন নতুন টেকনোলজি আসে সেভাবে কীভাবে আমরা এটাকে আমাদের ডিপার্টমেন্টকে এগিয়ে নিতে পারি, এখন সেটাই আমরা সেভাবে কাজ করব। এই ব্লু ইকোনমি রোড ম্যাপের একটা বড় অংশ হচ্ছে হাইড্রোগ্রাফি। হাইড্রোগ্রাফি যেটা করে সমুদ্রের জরিপ কাজ করে এবং সেখানে আমাদের সমুদ্রপথে যে ধরনের কার্যক্রম হয়, সমুদ্র জাহাজ চলাচল, বাণিজ্যিক জাহাজ চলাচল, সম্পদ আরোহণ, সেখানে হাইড্রোগ্রাফি একটা বড় ভূমিকা রাখে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ নৌবাহিনী প্রধান সংস্থার সদস্য দেশগুলোকে নেভিগেশন সহযোগিতা ও হাইড্রোগ্রাফিক তথ্য নিশ্চিত করতে বাংলাদেশেও জাতীয় পর্যায়ে ন্যাশনাল হাইড্রোগ্রাফার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বলেন, এই প্রতিষ্ঠান বাংলাদেশের সামগ্রিক হাইড্রোগ্রাফিক কর্মকাণ্ডের সমন্বয় সাধন ও জবাবদিহিমূলক কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। A national hydrographer for Bangladesh, and we have already received the necessary concept from the Ministry of Defence, and hopefully in the coming years we'll see that the national hydrographer of Bangladesh becomes a formalized position under the Ministry of Defence. That will allow a whole of government approach for addressing the hydrography issues of today and tomorrow. Bangladesh Navy continues to prioritize hydrographic capability as a national objective. We are expanding survey coverage and improving charting systems. We are also strengthening data management to ensure timely and accurate information for mariners who traverse through our waters. In addition, we are integrating a modern hydrographic survey vessel. আন্তর্জাতিক মানসম্পন্ন হাইড্রোগ্রাফিক কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনী নর্থ ইন্ডিয়ান ওশেন হাইড্রোগ্রাফিক কমিশনের 2025 থেকে 27 মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছে। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ওয়াশিংটনে শান্তি প্রস্তাবের প্রতিক্রিয়া পাঠাল তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে ইরানের প্রতিক্রিয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তবে পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের ওই প্রতিক্রিয়ায় কী ছিল সে বিষয়ে বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি। অন্যদিকে সম্ভাব্য আলোচনার মাঝে যুদ্ধের নতুন পথ নির্দেশনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ওয়াশিংটনের শান্তি প্রস্তাবের প্রতিক্রিয়া পাঠাল তেহরান। রবিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে, তেহরানের পক্ষ থেকে পাঠানো লিখিত জবাবটি ইতোমধ্যেই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ইসলামাবাদ বলছে, স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তারা কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। অন্যদিকে সম্ভাব্য আলোচনার মাঝে যুদ্ধের নতুন পথ নির্দেশনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি শত্রুর আগ্রাসী ও প্রতারণাপূর্ণ কৌশল মোকাবেলায় এই গাইডলাইন দিয়েছেন বলে জানান দেশটির এক সামরিক কমান্ডার। তবে আলোচনার দ্বার উন্মুক্ত রাখা মানেই যে নতি স্বীকার করার নয়, তা আবারও স্পষ্ট করলেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, এখন থেকে যেসব দেশ ইরানকে লক্ষ্য করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা অনুসরণ করবে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় তারা নিশ্চিতভাবেই গুরুতর সমস্যার সম্মুখীন হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের দেয়া জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রতিক্রিয়াকে পুরোপুরি অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি ইরানের তথাকথিত প্রতিনিধিদের
প্রতিক্রিয়া পড়েছি। এটি আমার পছন্দ হয়নি, একেবারেই অগ্রহণযোগ্য। সেই সাথে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ১ পৃষ্ঠার ১৪ দফা স্মারকলিপিতে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার মতো বিষয় উল্লেখ রয়েছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে আসন্ন বৈঠকে ইরান, তাইওয়ান, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, পারমাণবিক অস্ত্র ও বাণিজ্য ইস্যুতে বিস্তৃত আলোচনা হবার কথা রয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সরবরাহ সংক্রান্ত চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়েও আলোচনায় আসতে পারে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির নেতারা ৬ মাসের বেশি সময় পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসছেন। বাণিজ্য উত্তেজনা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েলি সামরিক অভিযান এবং বিভিন্ন কূটনৈতিক মত পার্থক্যের কারণে দুই দেশের সম্পর্ক সাম্প্রতিক সময়ে টানাপোড়েনের মধ্যে রয়েছে। ট্রাম্প বুধবার বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। ২০১৭ সালের পর এটি হবে ট্রাম্পের প্রথম চীন সফর। মার্কিন কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে নতুন কিছু ফোরাম গঠনে সম্মত হতে পারে। পাশাপাশি চীন বোয়িং উড়োজাহাজ, মার্কিন কৃষিপণ্য ও জ্বালানি খাতে বড় ধরনের ক্রয় চুক্তি ঘোষণা করতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এবং দক্ষিণ লেবাননে চলমান সামরিক হামলার প্রতিবাদে তেল আবিবের রাজপথে রাতভর বিক্ষোভ করেছে বহু ইসরায়েলি নাগরিক। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা, ইরান ও লেবাননকে ঘিরে চলমান সংঘাত এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে ছাড় দেওয়ার বিতর্কের মধ্যেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। চলতি বছরের শেষ দিকে সম্ভাব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে এসব ইস্যুতে জনমত আরও বিভক্ত হয়ে পড়েছে। বিক্ষোভের সময় আন্দোলনকারীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। সেগুলোর মধ্যে ছিল গণহত্যা বন্ধ করো, ৭ই অক্টোবর ভুলে যাও এবং বিবি এসকোবার। শেষের স্লোগানটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডাকনাম বিবির সঙ্গে কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের নাম মিলিয়ে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করা হয়েছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরা এক নারী আর তাকে ঘিরে কয়েকজন যুবকের ধস্তাধস্তি, এমন একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে অনেকেই এটিকে বাস্তব ঘটনা ভেবে আতঙ্ক প্রকাশ করেন, কিন্তু অনুসন্ধানের সামনে আসে ভিন্ন তথ্য। বিস্তারিত প্রতিবেদনে। একটি খবর, একটি পোস্ট কিংবা কয়েক সেকেন্ডের একটি ভিডিও, মুহূর্তেই তা পৌঁছে যাচ্ছে লাখো মানুষের কাছে। কিন্তু সব তথ্যই কি সত্য? সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সাম্প্রতিক সময়ে বাড়ছে মিথ্যা তথ্য, অপতথ্য ও গুজবের বিস্তার। কখনো ভুল উদ্ধৃতি, কখনো বিকৃত তথ্য, আবার কখনো উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা তৈরি করছে বিভ্রান্তি। সত্য মিথ্যার এই লড়াইয়ে তথ্য যাচাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্প্রতি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরা এক নারীকে ধর্ষণ চেষ্টার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে ওই নারীর সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায়। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে এটি বাস্তব কোনো ঘটনার ভিডিও নয়, বরং এটি ভারতীয় এক কন্টেন্ট ক্রিয়েটরের তৈরি, সাজানো বা স্ক্রিপ্টেড ভিডিও। রিউমার স্ক্যানার জানায়, আশু প্র্যাঙ্কস্টার শর্টস নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৭ এপ্রিল একই ভিডিও প্রকাশ করা হয়। অ্যাকাউন্টের বায়োতে প্র্যাঙ্কস্টার উল্লেখ রয়েছে এবং সেখানে একই ব্যক্তিদের নিয়ে আরও বিভিন্ন প্র্যাঙ্কধর্মী ভিডিও পাওয়া গেছে। অনুসন্ধানে আরও জানা যায় অ্যাকাউন্টটি ভারত থেকে পরিচালিত হয়, ফলে ভিডিওটিকে বাংলাদেশে ধর্ষণ চেষ্টার বাস্তব দৃশ্য দাবি করে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা।
বিশেষজ্ঞরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজানো বা অভিনয় ভিত্তিক ভিডিও বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা এখন উদ্বেগজনক প্রবণতায় পরিণত হয়েছে। এতে জনমনে আতঙ্ক তৈরি হওয়ার পাশাপাশি বিভ্রান্তিও ছড়াচ্ছে দ্রুত। তাই সত্য জানুন, যাচাই করুন, তারপরই বিশ্বাস করুন। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। নগরবাসীর সচেতনতায় চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে মেয়র যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, নাগরিক সচেতনতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি বলেন, নগরকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতা মুক্ত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরে মেয়র নগরের বাকুলিয়া রসুলবাগ খালের সংস্কার কাজ পরিদর্শন করেন। নিরীক্ষা ও হিসাব বিভাগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস ডিসিএ চট্টগ্রাম কার্যালয়ে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম। সেবা গ্রহীতাদের সরকারি সেবা ডিজিটাল এবং কল্যাণমুখী করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত আবু সাইবের রিপোর্টে। নিরীক্ষা ও হিসাব বিভাগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস ডিসিএ চট্টগ্রাম কার্যালয়ে ৭ দিনব্যাপী বিশেষ সেবা সপ্তাহ শুরু হয়েছে। এই উপলক্ষে নগরীর নাসিরাবাদ হাউজিং এলাকায় অবস্থিত ডিসিএ কার্যালয়ে ফিতা কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস চট্টগ্রাম SM মঞ্জুর আহমেদ। হিসাব রক্ষণ কার্যালয়সমূহকে একটি আধুনিক, ডিজিটাল এবং মানব কল্যাণমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ সেবা কার্যক্রম হলো আমাদের সেবা প্রত্যাশীরা যাতে সহজেই তাদের সকল সেবা পায়। যেমন আমাদের যারা পেনশনার আছে, সম্মানিত পেনশনার, তারা লাইভ ভেরিফিকেশন এখন আসতে হয় না কাউকে, এবং অনলাইন ডিডিও আধার বিল সেগুলো কাজ হচ্ছে এবং আমাদের আইবাস সিস্টেম কাজ করছে। এছাড়া পেনশনারদের EFTর আওতায় আনয়ন এবং স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসের প্রথম কর্মদিবসে পেনশনের অর্থ প্রেরণ করা সহ সব ধরনের সরকারি হিসাব সংক্রান্ত সেবা ডিজিটাল করায় সন্তুষ্ট সেবা গ্রহীতারা। আমি সেবা নিতে আসতে পেরে এই ধরনের পরিবেশ দেখে অত্যন্ত খুশি, এবং আমার মনে হয় আরও যেন ওরা আরও সুন্দরভাবে গড়ে তুলুক। আমি এখানে এসে লাইভ ভেরিফিকেশন করি, কোনো অসুবিধা নাই। আমি যথেষ্ট সম্মানও পাই এবং যথেষ্ট আন্তরিকভাবে আমার কাজটা হয়ে যায়। এদিকে নিরীক্ষা ও হিসাব সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস চট্টগ্রাম SM মঞ্জুর আহমেদের সভাপতিত্বে সবাই ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস চট্টগ্রাম কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। আবু সাইম, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এদিকে রাঙ্গামাটিতে নিরীক্ষা ও হিসাব বিভাগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে শুরু হয়েছে ৯ দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম। ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার গিয়াসউদ্দিন চৌধুরীর পরিচালনায় ১১ থেকে ১৯ মে পর্যন্ত এই বিশেষ সেবা দেয়া হবে। গণভোটের রায়কে অস্বীকার করলে দেশে নতুন সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। চট্টগ্রামে ১১ দলীয় ঐক্য পরিষদ আয়োজিত গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। নগরের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট শিশির মনির। অন্যান্যের মধ্যে সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সহ ১১ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। চট্টগ্রামস্থ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় যুবদল নেতা ইকবাল হোসেন। সভায় বক্তারা বলেন, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভিডিও জার্নালিস্টদের অবদান অপরিসীম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা। ক্লাইমেট অ্যাকশন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চলের 4টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন অংশ নেয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি CUDS চ্যাম্পিয়ন এবং চুয়েট DS রানার আপ হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল ফোরকান। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজও শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,642.58, যা গতকালের চেয়ে শতকরা 0.02 কম। এছাড়া CAC 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,859.39, যা গতকালের চেয়ে শতকরা 0.29 কম। আজ 202টি কোম্পানির 52,36,876টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 20,51,14,00,000 টাকারও বেশি। এর মধ্যে 75টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 98টির কমেছে এবং 29টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। US ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 91 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 88 টাকা 99 পয়সা, কানাডিয়ান ডলার 89 টাকা 75 পয়সা, হংকং ডলার 15 টাকা 49 পয়সা, ইউরো 144 টাকা 69 পয়সা, ব্রিটিশ পাউন্ড 167 টাকা 38 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 33 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 25 পয়সা, UAE দিরহাম 33 টাকা 2 পয়সা, কুয়েতি দিনার 396 টাকা 27 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 86 পয়সা, থাই বাদ 3 টাকা 73 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা 6 পয়সা। এবার খেলার খবর। ক্রিকেট। ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 152 রান। লিড দাঁড়িয়েছে 179 রানের। হাফ সেঞ্চুরি করা মমিনুল হক আউট হলেও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত এই ইনিংসেও হাফ সেঞ্চুরি করেছেন এবং দিন শেষে 58 রানে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে অপরাজিত রয়েছেন 16 রানে মুশফিকুর রহিম। মমিনুল হক প্রথম ইনিংসে 91 রান করার পর দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন অর্ধশতকের দেখা। সব মিলিয়ে টানা 5 ইনিংসে অর্ধশতকের দেখা পেলেন তিনি। মমিনুল 50 করলেও দলীয় 128 রানের মাথায় আউট হয়ে যান শাহিন শাহ আফ্রিদির বলে উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে। এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 5 রানে মাহমুদুল হাসান জয় এবং 10 রানে আউট হন সাদমান ইসলাম। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ অল আউট হয়েছিল 413 রানে। জবাবে পাকিস্তান সংগ্রহ করে 386 রান। 27 রানের লিড পেয়েছিল বাংলাদেশ। কর্ণফুলী নদীকে দখল ও দূষণের হাত থেকে রক্ষায় জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাম্পান বাইচ প্রতিযোগিতা। নগরীর ফিরিঙ্গি বাজার ব্রিজ ঘাট থেকে শুরু হয়ে কর্ণফুলীর দক্ষিণ পাড়ে চর পাথরঘাটা এলাকায় শেষ হয় প্রতিযোগিতা। এতে অংশ নেয় কর্ণফুলী নদীর পেশাদার সাম্পান চালকদের 11টি দল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। আয়মন ইমার প্রতিবেদন। চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি আর নদীকেন্দ্রিক জীবনের সঙ্গে জড়িয়ে আছে সাম্পানের গল্প।
সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চরপাথর ঘাটার আয়োজন করা হয়েছে 20তম সাম্পান খেলা ও চাটগাঁয়া সাংস্কৃতিক মেলা। মেলায় ছিল ঐতিহ্যবাহী খাবারের স্টল ও সাংস্কৃতিক পরিবেশনা। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় পুরো আয়োজন। আয়োজকরা বলছেন, আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসেছে চট্টগ্রামের নিজস্ব সংস্কৃতি। তাই নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ। বিশেষ করে নদী ও সাম্পান ঘিরে চট্টগ্রামের যে ঐতিহাসিক পরিচয়, সেটিকে সামনে আনতেই প্রতি বছর এই আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গ্রামীণ ঐতিহ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে রাখে। আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি সবসময় বলতেন, গ্রাম হলো বাংলাদেশের প্রাণ, গ্রাম যদি বেঁচে থাকে বাংলাদেশ বেঁচে থাকবে, গ্রাম উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে। আজকে বাংলাদেশকে সেই উন্নয়নশীল গতিশীল করার জন্য আমাদের সেই খালেদা জিয়ার উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ইনশাআল্লাহ আগামীতেও গ্রামগঞ্জে ইনশাআল্লাহ সমৃদ্ধিশালী হবে। বিগত 16-17 বছর এই দেশকে যারা নিষ্পেষণ করে ধ্বংস করে দিয়েছে, সেই ঐতিহ্যকে ইনশাআল্লাহ আমরা পুনরুদ্ধার করে বাংলাদেশকে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মেলায় আসা দর্শনার্থীরাও এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে চাটগাঁয়া সংস্কৃতি ধরে রাখতে নিয়মিত এমন আয়োজন প্রয়োজন। অনেকে পরিবার নিয়ে উপভোগ করতে এসেছেন এই পুরো আয়োজন। ঐতিহ্য আর সংস্কৃতির এই মিলন মেলা যেন মনে করিয়ে দেয় চট্টগ্রামের ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, মানুষের জীবন আর সংস্কৃতির মধ্যেই বেঁচে আছে। চট্টগ্রামের নিজস্ব সংস্কৃতি আর ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন। দর্শনার্থীরা বলছেন, এমন আয়োজন আরও বড় পরিসরে হোক। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার সমান, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 14 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 24 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 3টা 8 মিনিটে, ভাটা সকাল 9টা 24 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 3টা 42 মিনিটে এবং ভাটা রাত 9টা 38 মিনিটে।